ডিয়ার লার্নার্স, আজকে আমরা শিখব দ্বন্দ্ব সমাস সম্পর্কে। দ্বন্দ্ব সমাস সম্পর্কে জানার আগে আমাদের বেসিক যে কনসেপ্টগুলো আগে আমরা ব্যাখ্যা করেছি সেই বিষয় সম্পর্কে আরেকটু আমরা পরিপক্ক ধারণা নিয়ে নেব আরেকবার। সেটা হলো, দ্বন্দ্ব সমাস জানার জন্য আমাকে যে প্রতীতিগুলো আবার জানতে হবে সেগুলো হলো সমস্যমান পদ, সমস্ত পদ, পূর্বপদ, পরপদ। এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে পরবর্তী ব্যাখ্যাটা আমার জন্য করা সহজ হবে এবং বোঝার জন্য সহজ হবে। যেমন আমি যদি বলি মাতা ও পিতা, সমস্ত পদে আসতেছে মাতা পিতা, তাহলে সমস্যমান পদের আলোকে, সমস্যমান পদের সমন্বয়ে এইখানে যে যে পদগুলো আছে, এখানে তিনটা যদি পদ থাকে সেই পদ তিনটাই আমার সমস্যমান পদ, অর্থাৎ মাতা ও পিতা এই তিনটাই আমার সমস্যমান পদ। আর সমস্যমান পদের সমন্বয়ে যে পদ তৈরি হয়েছে সেটাকে বলা হয় সমস্ত পদ। আর সমস্ত পদের মধ্যে যে প্রথম অংশ যেটা খুঁজে পাওয়া যাবে, প্রথম অংশটা সেটা হলো পূর্বপদ এবং পরের অংশটা হলো পরপদ বা উত্তরপদ। বাস এতটুকু আমরা ক্লিয়ার হয়ে নিলাম। এখন ক্লিয়ার হওয়ার পর আমরা দ্বন্দ্ব সমাস সম্পর্কে একটু জানব। দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া, অর্থাৎ দ্বন্দ্ব জোড়া অর্থে ব্যবহৃত হয়। এখন কিসের জোড়া, কিভাবে জোড়া, সে হিসাবে আমরা একটু পরে আসি। তার আগে আসি যে দ্বন্দ্ব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য থাকে। দ্বন্দ্ব শব্দের অর্থ যদি আমরা এভাবে কল্পনা করি যে বিরোধ বা মারামারি, সেক্ষেত্রে দুইটা পক্ষ লাগে, অর্থাৎ দ্বন্দ্ব করার জন্য আমাদের দুইটা পক্ষরই সমানভাবে দায়ী, অর্থাৎ দুইটা পদেরই প্রাধান্য থাকে। তাহলে আমরা বলবো দ্বন্দ্ব সমাজের দুই পদেরই প্রাধান্য থাকে। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক দ্বন্দ্বের জোড়া সম্পর্কিত বিষয়। এই জোড়া সমস্ত পদে আমার যে দুইটা পদ থাকবে, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ, সেই জোড়া আকারে থাকবে। যেমন সমস্ত পদের পূর্বপদ এবং পরপদ দুইটাই বিশেষ্য হবে। কি হবে? দুইটাই বিশেষ্য, অথবা দুইটাই বিশেষণ হতে পারে, কিংবা দুটাই ক্রিয়া হবে, নতুবা ক্রিয়া বিশেষণ হতে পারে, নতুবা দুইটাতেই বিভক্তি, অর্থাৎ বিভক্তি থেকে যাবে। পূর্বপদেও বিভক্তি থাকবে এবং পরপদেও বিভক্তি থাকবে এবং সমস্যমান পদেও বিভক্তি থেকে যাবে, এবং সেটা অবশ্যই জোড়া জোড়া আকারে থাকবে। তার মানে আমার সমস্যমান পদে বিশেষ্য দুটাই বিশেষ্য হবে এবং দুটাই বিশেষণ হতে পারে, দুটাই ক্রিয়া হতে পারে, দুটাই ক্রিয়া বিশেষণ হতে পারে, দুইটাতেই বিভক্তি থাকতে হবে, অর্থাৎ যাই থাকবে সেটা জোড়া আকারে থাকবে। আর জোড়া আকারে থাকলেই আমরা সিদ্ধান্ত নিব এটা দ্বন্দ্ব সমাস। এবং দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যের মাঝখানে অব্যয় হিসেবে ও এবং আর এগুলো ব্যবহৃত হবে। আর চেনার উপায় যে দুটি বিশেষের মাঝখানে এরকম হাইফেন যদি দেওয়া থাকে তাহলে আমরা দেখা মাত্রই এটা চিনে যাবো এটা দ্বন্দ্ব সমাস। সেক্ষেত্রে আমার জোড়া মিলিয়ে নিতে হবে, অর্থাৎ দুটাই সেম জিনিস হতে হবে। তাহলে এবার আমরা পরবর্তীতে উদাহরণের সাহায্যে বিষয়গুলো ক্লিয়ার করে নিই। ডিয়ার লার্নার্স, এবার আমরা উদাহরণের সাহায্যে বিষয়গুলো একটু ক্লিয়ার করে নিই। দ্বন্দ্ব সমাসে প্রায় 11 থেকে 12 ধরনের অর্থে দ্বন্দ্ব সমাস হতে পারে। তার মধ্যে আমরা কমন যে বিষয়গুলো সাধারণত আসে সেই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার করব। প্রথমে আসি মিলনার্থে। মিলনার্থে কোনগুলো থাকে? মা বাবা। তাহলে এইখানে আমরা দেখব মাটা বিশেষ্য, বাবাটাও বিশেষ্য। একে যদি আমরা বিশেষ্য
সমসমান পদে ভাঙি তাহলে দেখা যাবে মা ও বাবা, পিতা মাতা, পিতা ও মাতা। তাহলে দেখা যাচ্ছে পিতা এবং মাতা দুইটাই বিশেষ্য পদ, এবং সেই ক্ষেত্রে আমরা যখন সমসমান পদে ভেঙেছি তখন ও এবং দ্বারা সহজেই ভাঙা যাচ্ছে। ভাই বোন, ভাই ও বোন, অর্থাৎ দুটি আমার বিশেষ্য পদ আছে এবং সমস্ত পদে দেখা যাচ্ছে মা ও বাবা সমসমান, এইখানে মা বাবা দুটোই চলে আসছে, কোনোটাকেই প্রাধান্য দেওয়া হয় নাই। যেহেতু আমরা দ্বন্দ্ব সমাসে জেনে আসছি যে সমসমান পদের পূর্বপদ এবং পরপদ দুটারই অর্থ প্রাধান্য পায়, সেহেতু এটা দ্বন্দ্ব হবে। অর্থাৎ আমার সমসমান পদের মা এবং বাবা দুটাই আমার সমস্ত পদে স্থান পেয়েছে, অর্থাৎ প্রাধান্য পেয়েছে। সুতরাং যদি আমার সমসমান পদের সবগুলোই যদি সমস্ত পদে থেকে থাকে, অর্থাৎ দুইটা পদেরই প্রাধান্য থাকে, কোনোটাই যদি লোপ না পায়, তাহলে আমরা নিশ্চিন্তে সিদ্ধান্ত নিতে পারি সেটা দ্বন্দ্ব সমাস। এখন মা আর বাবার মধ্যে অবশ্যই মিল, আর মিল অর্থে এটা মিলনার্থে। পিতা মাতা সেম জিনিস, ভাই বোন এগুলো মিলনার্থে ব্যবহৃত হবে। এইবার আসি বিরোধার্থেও দ্বন্দ্ব সমাস হতে পারে, যেমন ওহি ও নকুল, ওহি নকুল। এখন আমরা সমসমান পদে দেখতেছি দুটা জিনিস, একটা ওহি আর একটা নকুল। ওহি অর্থ সাপ, নকুল অর্থ সাপ, এদের মধ্যে সর্বদাই বিরোধ লেগেই থাকে। যখন সমসমানের দুইটা পদই আমার সমস্ত পদে আমি খুঁজে পেয়েছি এবং দুটেই আমার বিশেষ্য এবং এরা একে অপরের সাথে ও দ্বারা অব্যয় দ্বারা যুক্ত আছে, তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি এটা একটি দ্বন্দ্ব সমাস, কারণ উভয় পদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন আদা ও জল, আদা জল। সাপে ও নেউলে, সাপে নেউলে। তাহলে দেখা যাচ্ছে যে উভয় পদের সাথে উভয় পদই সমস্ত পদে স্থান পেয়েছে, কোনো পদের প্রাধান্য দেওয়া হয় নাই। সুতরাং এ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এটা দ্বন্দ্ব সমাস, এবং এদের মধ্যে সম্পর্ক খারাপ থাকা অর্থে আমরা বুঝতে পারি যে সমস্ত পদে যে দুইটা জিনিস আছে তারা একে অপরের বিরোধার্থে, অর্থাৎ এদের সাধারণত মিল হয় না, তাদের বিরোধ লেগে থাকে, সেহেতু এটা আমরা বলবো বিরোধার্থে এরা দ্বন্দ্ব সমাস। বিপরীতার্থক দুটি শব্দযোগেও দ্বন্দ্ব সমাস হতে পারে, যেমন আলো ও ছায়া, আলো ছায়া। লাভ ও ক্ষতি, লাভ ক্ষতি। পাপ ও পুণ্য, পাপ পুণ্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমসমান পদে আলো ও ছায়া আছে, আমার সমস্ত পদে আলো ছায়া। লাভ ও ক্ষতি আছে, সমস্ত পদে লাভ ক্ষতি, অর্থাৎ কোনো পদই আমার লোপ পায়নি, উভয় পদের প্রাধান্য পেয়েছে, এবং সেক্ষেত্রে আমার বিপরীত একে অপরের দুটি পূর্বপদ এবং পরপদ একে অপরের বিপরীত হবার কারণে এটির অর্থগতভাবে এটি বিপরীতার্থক হিসাবে একে অপরের ব্যবহৃত হয়েছে, কিন্তু এটা আমরা সিদ্ধান্ত নেব এটা আমার বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস, অর্থাৎ পূর্বপদ এবং পরপদের অর্থের বিপরীতের কারণে এটা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস হবে। এবার আসা যাক সমার্থক হিসাবে আমরা কয়েকটার উদাহরণ দেখি, যেমন কাগজ, পত্র। তাহলে এটাকে যদি আমি ভাঙি কাগজ ও পত্র, তাহলে কাগজও যেরকম জিনিস, পত্র সেই রকমই জিনিস, কাগজপত্র আমার সমার্থক হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার যদি আমরা বলি ঘর, বাড়ি, তাহলে এটাকে যদি আমরা ভাঙি ঘর ও বাড়ি, ঘর ও বাড়ি, তাহলে ঘর যেরকম জিনিস বাড়িটাও আমার সেই
সমার্থকের জিনিস। আর দুইটা সম অর্থ সম্পন্ন যদি সমসমান পদ নিয়ে আমার যে পদটা গঠিত হবে সেটাই হবে আমার সমার্থক সম্পন্ন দ্বন্দ্ব সমাস। আরেকটু যদি আমরা বলি, যেমন নিয়ম ও কানুন, নিয়ম কানুন, তাহলে নিয়ম মানেও যা, কানুন প্রায় অর্থই তাই দাঁড়ায়, এবং সেক্ষেত্রে নিয়ম কানুনটা আমার হবে সমার্থক দ্বন্দ্ব সমাস। ডিয়ার লার্নার্স, দুটি সর্বনাম এবং দুটি ক্রিয়াযোগেও আমার দ্বন্দ্ব সমাস হবে। যেমন যে, সে, যা, তা, আমি, তুমি। তাহলে এটাকে যদি আমি ব্যাস বাক্যে যদি আমি ভাঙি, যে ও সে, যা ও তা, আমি ও তুমি, তাহলে দুটি সর্বনামের সম্পর্কে, অর্থাৎ আমার এইখানে সর্বনামের জোড়া হয়েছে। আর সর্বনামের যদি জোড়া থাকে, অর্থাৎ দুইটা জিনিস যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমার হবে দ্বন্দ্ব। সেই রকম আমরা ক্রিয়াপদ দিয়েও আমরা করতে পারি। যেমন চলাফেরা, তাহলে এটাকে যদি আমরা ভাঙি, চলা ও ফেরা। দেখাশোনা, দেখা ও শোনা। অর্থাৎ একই রকমের যদি দুটা পদের জোড়া আকারে থাকে, আমরা স্বাভাবিকভাবে বলার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব। অর্থাৎ দুটি বিশেষ্য থাকলে দুটি বিশেষ্য, দুটি সর্বনাম থাকলে দুটি সর্বনাম, ক্রিয়াপদ থাকলে দুটি ক্রিয়াপদ, এবং যদি উভয় পদই আমার সমসমান পদের দুটি পদে যদি আমার সমস্ত পদে উল্লেখ থাকে, বিদ্যমান থাকে, তাহলে আমরা সিদ্ধান্ত নিব এটা আমার সর্বনাম পদ, এটা আমার দ্বন্দ্ব সমাস। আর যদি না থাকে তাহলে আমরা অন্যভাবে বিবেচনা করব। তবে এক্ষেত্রে আমরা বিবেচনা করব যে বিশেষ্য থাকুক, সর্বনাম থাকুক, ক্রিয়া থাকুক, কিংবা ক্রিয়া বিশেষণ থাকুক, কিংবা বিভক্তি থাকুক, যাই থাকুক সেটা জোড়া আকারে থাকবে। আর যদি জোড়া আকারে থাকে এবং উভয় পদের যদি প্রাধান্য থাকে সমস্ত পদে, তাহলে আমরা সিদ্ধান্ত নিব এটা দ্বন্দ্ব সমাস। ডিয়ার লার্নার্স, দুটি বিশেষণ পদের সমন্বয়েও আমার দ্বন্দ্ব সমাস হতে পারে। যেমন আসল নকল। তাহলে আসল নকল যদি আমরা ভাঙি, আসল ও নকল, আসল নকল। ভালো মন্দ, ভালো ও মন্দ। অর্থাৎ এইখানে সমসমান পদে দুইটা পদই আমার বিশেষণ, দুইটা পদই বিশেষণ, এবং দুইটা পদই আমার সমস্ত পদে বিদ্যমান আছে, অর্থাৎ দুইটা পদেরই প্রাধান্য আছে। সুতরাং এটা বিশেষাপন্ন আমার দ্বন্দ্ব সমাস। অনুরূপভাবে অঙ্গবাচক, আমাদের শরীরের বিভিন্ন যে অঙ্গ আছে সেটা যদি জোড়া আকারে দেওয়া থাকে, যেমন নাক, কান, নাক ও কান। তারপরে আসা যাক নাক, বুক, নাক ও বুক। হাত, পা, হাত ও পা ইত্যাদি বিভিন্ন অঙ্গ যদি জোড়া আকারে দেওয়া থাকে, দুটেই যদি অঙ্গের নাম দেওয়া থাকে, তাহলে সেটা অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস হবে। এবার সংখ্যাবাচক সমান, যেমন 9, 6, 9 ও 6, 19, 20, 19 ও 20, 20, 22। তাহলে আমার সমস্ত পদে যে সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাটাও জোড়া আকারে দেওয়া আছে। এইগুলোকে যদি আমি ভাঙি, 9 ও 6, 19 ও 20, 20 ও 22, এরকম যদি আমার সমসমান পদে পূর্বপদ এবং পরপদ উভয়ই যদি আমার সংখ্যা থাকে, তাহলে সেটা হবে সংখ্যাবাচক দ্বন্দ্ব। অর্থাৎ আমি আবারও পুনরাবৃত্তি করছি এই কথা বলে যে আমার সমস্ত পদে পূর্বপদ এবং পরপদ দুটা যদি একই রকমের জিনিস হয়, হোক আমার বিশেষ্য, হোক আমার বিশেষণ, হোক আমার সর্বনাম, এবং হোক আমার সেটা সমার্থক শব্দ কিংবা বিপরীতার্থক শব্দ, যেটাই হোক, সেটা যদি জোড়া আকারে দেওয়া থাকে, তাহলে সেটা হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। ডিয়ার লার্নার্স,
এতক্ষণ আমরা দেখে এসেছি যে সমস্ত পদে আমার দুটি পদ ছিল। এইবার আমরা দেখব যে 2-এর অধিক পদ নিয়েও আমার দ্বন্দ্ব সমাস হতে পারে। যেমন আগ, পাশ, তলা, আগ পাশ তলা, কিংবা তেল, নুন, লাকড়ি। এরূপ আরেক যদি আমরা বলি রূপ, রস, গন্ধ, স্বর্গ, মর্ত্য, পাতাল। এই ক্ষেত্রে আমরা দেখব যে সমস্ত পদে আমার 3টা করে পদ দেওয়া আছে এবং এগুলো প্রায় সমার্থক জাতীয় শব্দ, এবং এই শব্দগুলো ও এবং আর দিয়ে এদেরকে সমসমান পদে ভাঙা যায়, ব্যাস বাক্যে ভাঙা যায়। তাহলে এই 2-এর অধিক পদ নিয়েও আমার দ্বন্দ্বপদ হতে পারে এবং সেগুলো অবশ্যই সমার্থক বা বিপরীতার্থক যেটা থাকুক একসাথে পরস্পর অবস্থান করবে। ডিয়ার লার্নার্স, এবার আমরা আসব একটু ভিন্নধর্মী দ্বন্দ্ব সমাস সম্পর্কে, সেটা হলো একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্বের ক্ষেত্রে আমার নামের মধ্যেই এর ট্রিক্সটা লুকিয়ে আছে। একশেষ মানে একদম শেষের যে পদটা থাকবে সেই পদ অনুযায়ী সমস্ত পদটা গঠিত হবে এবং পূর্বের যে পদগুলো থাকবে, অন্য যে পদগুলো হবে সেই পদগুলো লোপ পাবে। দেখা যাক, আমরা উদাহরণের সাহায্যে বর্ণনা করি। যেমন সে ও তুমি। সে ও তুমি যদি সমস্ত পদ হয় তাহলে সেটা হয়ে যায় তোমরা। সমস্ত পদ হয়ে যায় তোমরা। তাহলে ব্যাস বাক্য হয় সে ও তুমি। তাহলে সে পদটা লোপ পেয়েছে এবং এই যে সমস্ত পদ, এইটা গঠিত হয়েছে শেষের যে পদ তুমির আলোকে তোমরা গঠিত হয়েছে। সুতরাং একদম শেষের পদের অনুযায়ী যে পদটা গঠিত হবে, সমস্ত পদটা গঠিত হবে, তাহলে সেটা হবে একশেষ দ্বন্দ্ব। আরেকটা উদাহরণে আমরা যাই। সে, তুমি ও আমি, এটা যদি হয় তাহলে শেষে হবে আমরা, সমস্ত পদ হবে আমরা। তাহলে এই সে পদটা আমার লোপ পেয়েছে, তুমি পদটাও লোপ পেয়েছে এবং শেষের যে পদটা আছে সেই পদের অনুযায়ী আমার সমস্ত পদটি গঠিত হয়েছে। তাহলে একশেষ দ্বন্দ্বের ক্ষেত্রে পূর্ব পদগুলো লোপ পাবে এবং শেষের পদ অনুযায়ী সমস্ত পদটা যদি গঠিত হয় তাহলে সেইটাই হবে একশেষ দ্বন্দ্ব। ডিয়ার লার্নার্স, এবার আমরা আসব সর্বশেষ অলোপ দ্বন্দ্ব। এটাকে আমরা উচ্চারণ করব এইভাবে, অলোপ দ্বন্দ্ব। এখন অলোপ, লোপ মানে যেটা বিলুপ্তি ঘটে। এখন অলোপ মানে কি? যেটা বিলুপ্তি ঘটে না। কিসের বিলুপ্তি ঘটে না? বিভক্তির বিলুপ্তি ঘটে না। আবার সেই বিভক্তির লোপটাই, এবং সেক্ষেত্রে বিভক্তির লোপটা পাবে না কিভাবে? কয়টা বিভক্তি হবে না? কয়টা বিভক্তি? 2টা। অর্থাৎ জোড়া আকারে যদি বিভক্তির লোপ না পায় তাহলে সেটা হবে অলোপ দ্বন্দ্ব। আর যদি 2টার কম হয় তাহলে কিন্তু ভিন্নতা হবে। অর্থাৎ 2টা বিভক্তি যদি লোপ না পায়, অর্থাৎ জোড়া আকারে যদি বিলুপ্তি লোপ না পায় তবেই যে শুধু দ্বন্দ্ব হবে, না হলে সেটা দ্বন্দ্ব হবে না। হয় সেটা তৎপুরুষ হবে নতুবা বহুব্রীহি হবে। অর্থাৎ এইখানে আমার অপশন আছে আর একটা, সেটা হলো অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি। অলুক বহুব্রীহি। এই অলুক তৎপুরুষ আর অলুক বহুব্রীহির মধ্যে আমরা তফাৎটা এইখানেই বুঝতে পাবো যে আমার বিভক্তি 2টা বিভক্তিরই যদি লোপ না পায় তবেই সেটা অলোপ দ্বন্দ্ব। এর সাথে আমরা তফাৎ তখনই করতে পারবো যখন দেখব যে সমসমান পদের 2টা বিভক্তি লোপ পায়নি। আর 2টা বিভক্তির যদি লোপ না হয় সেক্ষেত্রে সেটা হতে পারে অলুক তৎপুরুষ বা অলুক বহুব্রীহি। আমরা আসি উদাহরণের সাহায্যে। কোলে পিঠে। তাহলে আমরা মূল শব্দটা একটু বলি, কোল আর পিঠ। তাহলে আমি যদি বলি কোল যোগ এ, কোলে, পিঠ যোগ এ। কোলে
পিঠে, তাহলে আমি এটাকে বলবো কোলে ও পিঠে। তাহলে দুইটা বিভক্তি কিন্তু আমরা রয়ে গেছে, অর্থাৎ এটা যদি আমি ব্যাস বাক্য করি কোলে ও পিঠে, তাহলে এইখানে সমসমান পদে এটার সাথেও কোলের সাথে এ বিভক্তি ছিল, পিঠের সাথে এ বিভক্তি ছিল, এবং সমস্ত পদে এ বিভক্তি আছে, এটার সাথেও এ বিভক্তি রয়ে গেছে। যেহেতু এখানে আমরা দেখি সমস্ত পদে আমার কি আছে, কোলে, এখানে এ বিভক্তি আছে, পিঠ এ বিভক্তি আছে, যেটা সমসমান পদেও আমার এখানেও কোল যোগে পিঠ যোগে দুইটা বিভক্তি আমার লোপ পায়নি। যেহেতু দুটো বিভক্তি লোপ পায়নি, সুতরাং সেটা হয়ে যাবে আমার অলুক দ্বন্দ্ব। আর যদি দুইটা বিভক্তির একটা কম হতো তাহলে হয় সেটা অলুক তৎপুরুষ নতুবা অলুক ভ্রবী। আমরা সেই ব্যাখ্যায় পরের ভিডিওতে আলোচনা করব, আমরা শুধু এটা নিয়ে আলোচনা করি। আবার আসি আর একটা উদাহরণ, ঘরে বাইরে। তাহলে এর ব্যাস বাক্য যদি করি ঘরে ও বাইরে, তাহলে মূল শব্দটা আমার কি? মূল শব্দটা হলো ঘর যোগ এ, আর এটা বাইর যোগ এ। তাহলে আমার সমসমান পদে দুইটি আমার এ বিভক্তি ছিল, এবং সেটা সমস্ত পদে এখানেও এ বিভক্তি আছে, এখানেও এ বিভক্তি আছে। যেহেতু আমার সমসমান পদের যে দুইটা বিভক্তি আছে সমস্ত পদেও সেটা লোপ পায়নি, দুইটা বিভক্তিরই লোপ পায়নি, দুইটা বিভক্তি আমার বর্তমান আছে, সুতরাং এটা হয়ে যাবে অলুক দ্বন্দ্ব। যেমন আরেকটা বলি, মায়ে ঝিয়ে, তাহলে এরটা কি হবে, মায়ে ও ঝিয়ে। তাহলে এটার মূল শব্দটা মা, মার সাথে এ বিভক্তি, এটার মূল শব্দ ঝি, ঝির সাথে এ বিভক্তি, তাহলে এখানেও দুইটা এ বিভক্তি আছে, সমস্ত পদেও আমার দুইটা এ বিভক্তি রয়ে গেছে। যেহেতু আমার দুইটা করে বিভক্তিরই লোপ পায়নি, অর্থাৎ জোড়া করে বিভক্তি আমার অলোপ আকারে থেকে গেছে, সুতরাং এটা হবে অলুক দ্বন্দ্ব।